চন্দনা রান্নাঘরে গিয়ে মাংস এবং ভাত রান্না করতে শুরু করে। আর এমন সময় তার শাশুড়ি মা নীলিমা দেবী স্নান করতে করতে ভেজা গায়ে মুখে সাবান লাগিয়ে রান্নাঘরে চলে আসে। আর যা দেখে চন্দনা ভীষণ রেগে যায়, কারণ সে তার শাশুড়ি মায়ের এরকম বাথরুমে স্নান করতে করতে রান্নাঘরে চলে আসা মোটেই পছন্দ করতে পারে না। মা, আমি কতবার বলেছি আপনি এরকম বাথরুম থেকে সোজা আমার রান্নাঘরে চলে আসবেন না, নিজেকে পরিষ্কার করে তারপর আসবেন, কিন্তু তবুও আপনি আমার কথা শোনেন না। দেখুন, আপনার জন্য আমার রান্নাঘর পুরো জল জল হয়ে গেল, তার উপর সাবানের ফেনা পড়ছে। ইস, আমার খুব ঘৃণা লাগছে। আমি ইচ্ছা করে বাথরুম থেকে রান্নাঘরে আসতে চাইনি বৌমা, তুমি হয়তো ভুলে যাচ্ছ আজকে আমি তোমাকে মাছের ঝোল আর ভাত রান্না করতে বলেছিলাম, কিন্তু আমি স্নান করার সময় রান্নাঘর থেকে মাংসের গন্ধ পেয়েছি, তাই আমি তোমাকে বারণ করতে তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে এলাম। আপনি বাথরুম থেকেই তো একবার আমাকে আওয়াজ দিতে পারতেন। আর ফ্রিজে যে মাছগুলো রাখা ছিল সব পচে গেছে, তাই আমি মাংস রান্না করছি। এবার আপনি রান্নাঘর থেকে বেরোন, আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে। এই বলে চন্দনা তার শাশুড়ি মাকে রান্নাঘর থেকে বের করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তার রান্না বান্না হয়ে গেলে সে সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে দেয়। আর এরকম ভাবে প্রত্যেকদিন শাশুড়ি মা তার বৌমার রান্নাঘরকে একেবারে বাথরুমে পরিণত করে ফেলে। আর একদিন নীলিমা দেবী যখন বাথরুমে বালতি নিয়ে জামা কাপড় কাচতে যাবে, তখন এ বাবা, আমি তো রান্নাঘর থেকে খাবার সোডা নিয়ে আসতে ভুলে গেলাম। এখন যদি সোডা দিয়ে জামা কাপড় না পরিষ্কার করি আর জামা কাপড়ে ভাতের ফ্যান না দিই, তাহলে কাপড় ভালো করে পরিষ্কার হবে না। এই বলে নীলিমা দেবী এক বালতি জামা কাপড় নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে। আর তখন চন্দনা সবেমাত্র ভাত রান্না করে বেসিনে নামিয়ে রেখে দেয়। আর চন্দনা যখন ভাতের ফ্যান ঝরাতে শুরু করে, আর তখনই তার শাশুড়ি মা ভাতের হাঁড়ি ছুঁয়ে ফেলে। আর সে ভাতের হাঁড়ি থেকে ফ্যান নিয়ে জামা কাপড়ের মধ্যে ঢালতে শুরু করে, যা দেখে চন্দনা ভীষণ পরিমাণে রেগে যায়। মা, আপনি এখনো পর্যন্ত স্নান করেননি, আর এরকম জামা কাপড় ধোয়ার বালতি, নোংরা জামা কাপড়গুলো বাথরুমে রাখা ছিল, আপনি এসব নিয়ে কেন রান্নাঘরে এসেছেন? আমি সবেমাত্র রান্নাঘর পরিষ্কার করে ভাত চাপিয়েছি, আর আপনি ভাতের হাঁড়ি ছুঁয়ে দিলেন। এই ভাত আর খাওয়া যাবে না, আমাকে আবার ভাত রান্না করতে হবে। আমি কি অদ্ভুত নাকি যে আমি ভাতের হাঁড়ি ছুঁয়েছি বলে তুমি এই ভাত খেতে পারবে না? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো বৌমা। আর জামা কাপড় পরিষ্কার করতে গেলে যদি ভাতের ফ্যান আর খাবার সোডার প্রয়োজন পড়ে, তাহলে আমি রান্নাঘরে আসবো না? আপনি তো আমাকে বলতে পারতেন, আমি বাথরুমে গিয়ে ভাতের ফ্যান আর খাবার সোডা দিয়ে আসতাম। তা নয়, আপনি নোংরা জামা কাপড় নিয়ে রান্নাঘরে চলে এসেছেন। এটা আপনার বাথরুম নয়, এটা রান্নাঘর। এই কথাটা অন্তত আপনাকে মাথায় রাখতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি রান্না করতে করতে বাথরুমে গেলে অসুবিধা নেই, আর আমি বাথরুম থেকে রান্নাঘরে আসলে সমস্যা। এভাবেই শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। আর একদিন চন্দনা যখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন পকোড়া ভাজে, তখনই চন্দনার ফোনে একটা ফোন আসে। আর চন্দনা ফোনে কথা বলতে বলতে বারান্দাতে চলে যায়। অন্যদিকে নীলিমা দেবী তখন সবেমাত্র বাথরুম থেকে টয়লেট করে বাইরে বেরিয়ে আসে। বাহ বৌমা, কি সুন্দর গরম গরম চিকেন পকোড়া তৈরি করছে, আমার তো একেবারে জিভে জল চলে এসেছে। এখন তো বৌমা রান্নাঘরে নেই, তাই আমি রান্নাঘরে ঢুকে কয়েকটা গরম গরম চিকেন পকোড়া খেয়ে নি, বৌমা কিছু বুঝতে পারবে না। এভাবেই গরম গরম পকোড়া খাওয়ার লোভে পড়ে নীলিমা দেবী বাথরুমের হাওয়াই চটি খুলতে ভুলে যায়। আর সেই চটির মধ্যে বাথরুমে জল লেগে থাকে। আর সে ওরকম হাওয়াই চটি পরেই রান্নাঘরে ঢুকে পড়ে। আর তাড়াতাড়ি করে চিকেন পকোড়া তুলে খেতে শুরু করে দেয়। এভাবেই সে কিছুক্ষণের মধ্যেই চিকেন পকোড়া খেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এমন সময় চন্দনা যখন রান্নাঘরে আসে, তখন সে রান্নাঘরের চারিদিকে তার শাশুড়ি মায়ের হাওয়াই চটির ছাপ দেখতে পায়। ইস মাগো, আমার শাশুড়ি মা আমার কোনো কথা শুনবে না। এমন চিকেন পকোড়া খাওয়ার লোভ যে বাথরুমের হাওয়াই চপ্পল পরে আমার রান্নাঘরে ঢুকেছে। আমার এই নোংরা রান্নাঘরে একদম আর রান্না করতে ইচ্ছে করে না। বারবার তোতনকে বললাম রান্নাঘরটা দূরে তৈরি করো, যাতে শাশুড়ি মা বাথরুম থেকে রান্নাঘরে না আসতে পারে, কিন্তু আমার কথা শুনলই না। এই বলে চন্দনা চিকেন পকোড়া ভাজা ছেড়ে দিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তোতন বাড়িতে ফিরে এলে চন্দনা শাশুড়ি মায়ের নামে নালিশ করে। আমি এবার মার বইয়ের জ্বালায় কি করবো তো কিছু বুঝতে পারছি না। মায়ের তো এখন বয়স হয়েছে বলো, আর আমি তো মাকে বারণ করে দিয়েছি যাতে বাথরুম থেকে রান্নাঘরে না যাই, কিন্তু মা যদি আমার কথা না শুনে আমি কি করতে পারি? তাহলে আমিও বা কি করতে পারি বলো? এবার তাহলে আমি রান্না বান্না করে ছেড়ে দিচ্ছি, তোমরা রান্নাঘরটাকে বাথরুম বানিয়ে নাও, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না।
এই বলে চন্দনা ঘর থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন নীলিমা দেবী বাথরুমে স্নান করছে, এমন সময় তাদের কাজের দিদি মালতী কাজ করতে চলে আসে। আর সে যখন বাথরুম বন্ধ পায় তখন সে কোথা থেকে ঘর মোছার জল নেবে বুঝে উঠতে পারে না। আর সেই মুহূর্তে মালতী রান্নাঘর ফাঁকা অবস্থাতে দেখতে পায়। আমি বরঞ্চ রান্নাঘর থেকে ঘর মোছার জল নিয়ে নিই, তাহলে আমার সময়টা অনেক বেঁচে যাবে। কারণ কতবার মাসিমাকে ডাকলাম, মাসিমা তো কিছুতেই দরজা খুলতে চাইছে না। বাথরুমে এতক্ষণ ধরে কি করছে কি জানি বাবা। এই বলে মালতী ঘর মোছার বালতি নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে আর সেখান থেকে ঘর মোছার জল নিতে শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই চন্দনা সেই দৃশ্য দেখে ফেলে। আর যা দেখে সে ভীষণ পরিমাণে রেগে গিয়ে চন্দনাকে বকাবকি করতে শুরু করে। শোনো দিদি, তোমার শাশুড়ি মা যদি আমার কাজ করার সময় বাথরুম দখল করে বসে থাকে তাহলে আমার তো কিছু করার নেই। আর তোমার শাশুড়ি মা অনেকক্ষণ ধরে বাথরুমে চুপ করে বসে আছে, কি করছে কিছুই তো বুঝতে পারছি না। তাই আমি রান্নাঘর থেকে ঘর মোছার জল নিয়ে নিচ্ছি। এই বলে মালতী রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পর নীলিমা দেবী যখন বাথরুম থেকে বেরিয়ে আসে তখন চন্দনা আবার তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। হ্যাঁ, মালতী রান্নাঘর থেকে ঘর মোছার জল নিয়েছে তাতে কি হয়েছে? আর ও তো বেসিনটা ব্যবহার করেছে। তুমি যখন বেসিনের মধ্যে নোংরা বাসনপত্র ধোয়াধুয়ি করো তখন তো বেসিন নোংরা হয় না। মালতী এক বালতি জল নিয়েছে বলে বেসিনটা নোংরা হয়ে গেল। আপনাদের সাথে দেখছি কথাতে পারা যাবে না। এবার কোনোদিন আপনারা রান্নাঘরের মধ্যে টয়লেট পটি করতে শুরু করে দেবেন, সেটাও মনে হয় আমাকে মেনে নিতে হবে। আমার আর ভালো লাগে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর যেহেতু নীলিমা দেবীর বাড়ির বাথরুমটা অনেকটা ছোট, তাই সেই বাথরুমের মধ্যে ঠিকভাবে সাবান শ্যাম্পু রাখার জায়গা পাওয়া যায় না। সেই জন্য নীলিমা দেবী একদিন সাবান, শ্যাম্পু, তেল ইত্যাদি রান্নাঘরের বাসনের তাকের মধ্যে রেখে দেয়। আর যা দেখে চন্দনা বলে, আপনি শ্যাম্পু, সাবান, তেল আমার রান্নাঘরে কেন রাখছেন? আমার বাসনের মধ্যে, এমনকি খাবার দাবারের মধ্যে সাবান শ্যাম্পুর গন্ধ চলে আসছে। ওরে বাবা, আপনি আবার রান্নাঘরে সার্ফের প্যাকেটও রেখেছেন, দারুণ। হ্যাঁ, বেশ করেছি, কারণ বাথরুমে এগুলো রাখার জায়গা নেই। আর তুমি যদি ভালো করে দেখো, এই শ্যাম্পু, সাবান, তেল সবকিছুই কিন্তু তোমার। আমি যখন স্নান করতে যাই তখন এগুলো হাতে লেগে মাটিতে পড়ে যায়। আর কোনোদিন মাটিতে শ্যাম্পু পড়ে থাকলে আমি যদি ভুল করে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলি, তাই জন্য বাথরুম থেকে বাইরে বের করে দিয়েছি সব। ঠিক আছে, আমার জিনিসের জন্য বাথরুমে এত অসুবিধা হচ্ছে তাই তো? তাহলে আমি এবার আমার বাথরুম আলাদা করে তৈরি করে নেব। আর আপনিও আপনার জন্য আলাদা করে রান্নাঘর তৈরি করে নিন, যেখানে আপনি বাথরুম থেকে বারবার বেরিয়ে দৌড়ে দৌড়ে আসবেন আর রান্নাঘর নোংরা করবেন। এভাবেই শাশুড়ি এবং বৌমার মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর এখন যেহেতু নীলিমা দেবীর বয়স অনেকটাই হয়েছে, তাই সে চোখে এবার অস্পষ্ট দেখতে শুরু করে। কারণ তার চোখে ছানি পড়েছে, তাই ডাক্তারবাবু তাকে অপারেশন করাতে বলে। এমন সময় চন্দনা এবং তোতন নীলিমা দেবীকে নার্সিং হোমে ভর্তি করে আর তার চোখে ছানি অপারেশন করিয়ে নেয়। মা, তোমার জন্য একটা আয়া মাসি রাখলে ভালো হয় না? কেননা কখন তোমার টয়লেট পাবে, বাথরুম পাবে বা খিদে পাবে, ওইসব ব্যাপারগুলো আয়া মাসি খুব ভালো মতো বুঝতে পারবে। কারণ তোমার বৌমার দ্বারা ওইসব কিছু হবে না। না না, কোনো ব্যাপার না। আমার জন্য এসব আয়া রেখে তোকে টাকা নষ্ট করতে হবে না। আর আমাদের বাড়িতে কোথায় কি আছে, কোনটা বাথরুম, কোনটা রান্নাঘর, আমি ভালো করেই চিনি। আর চোখ বন্ধ করেও আমি চলে যেতে পারবো, তাই তুই চিন্তা করিস না। আর আমি তো আছি, যতই মায়ের সাথে ঝামেলা হোক না কেন, আমি হাঁটাচলা করতে মাকে সাহায্য করব। আর মা, যতক্ষণ না আপনার চোখ ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি আমাকে না বলে কোথাও যাবেন না। আপনার যখনই বাথরুম পাবে আপনি আমাকে ডাকবেন, আমি আপনাকে বাথরুমে নিয়ে যাব, কেমন? এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন নীলিমা দেবী নিজের কাজ নিজেই করে। আর মাঝে মধ্যে সে তার বৌমাকে সাহায্যের জন্য ডাকে। আর একদিন রাত্রিবেলায় নীলিমা দেবী যখন গভীর ঘুমে মগ্ন থাকে তখন তার ভীষণ জোরে টয়লেট পায়। আর সে ঘুমের মধ্যে যখন বাথরুমে যাবে তখন সে ভুল করে বাথরুমের দরজা এবং রান্নাঘরের দরজা গুলিয়ে ফেলে। আর সে যেহেতু প্রত্যেকদিন বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসে, তাই সে ভুল করে রান্নাঘরেই ঢুকে পড়ে। বেকার বেকার এখন আবার বাথরুম করার জন্য বৌমাকে কে ঘুম থেকে তুলবে? সারাদিন এমনিতেই অনেক কাজ করে, তারপর এখন যদি আবার বৌমাকে ডাকি তাহলে বৌমার কাঁচা ঘুমটা নষ্ট হবে। এই বলে নীলিমা দেবী ভুল করে রান্নাঘরের একটা কোনায় বাথরুম করে ফেলে। বাথরুম করে ঠিক করে জলও দিতে পারলাম না, কি জানি ট্যাঙ্কিতে মনে হয় জল শেষ হয়ে গেছে, তাই জন্য তো কল থেকে একটুও জল পড়ছিল না। আমি বালতি আর মগও তো খুঁজে পেলাম না।
বৌমাকে কতবার বলেছি জিনিসগুলো হাতের সামনে রাখতে, কিন্তু আমার কথা শোনেই না। এসব কথা ভাবতে ভাবতে নীলিমা দেবী নিজের ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। আর পরের দিন সকালবেলা চন্দনা যখন ঘুম ভাঙি, তখন সে ব্রেকফাস্ট করার জন্য রান্নাঘরে যায়। আর এমন সময় সে তার শাশুড়ি মায়ের পটির উপর পা দিয়ে দেয়, আর সারা রান্নাঘর থেকে বিচ্ছিরি নোংরা গন্ধ বেরোতে শুরু করে। হাই হাই, আমার রান্নাঘরের একই অবস্থা, চারিদিক থেকে শুধু বাথরুমের গন্ধ বেরোচ্ছে। এটা একমাত্র আমার বদমাইশ শাশুড়ি মায়ের কাজ। আমি কতবার বলেছি রান্নাঘরে আসতে হবে না। চোখকানা শাশুড়ি মা এখন আমার রান্নাঘরে বাথরুম করে বসে আছে। এভাবেই চন্দনা ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আর তখনই চন্দনা শাশুড়ি মা এবং স্বামী দুজনেই রান্নাঘরে আসে। আর চন্দনা যখন সবার সামনে তার শাশুড়ি মাকে বকাবকি করে, তখন নীলিমা দেবী ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। বৌমা, কালকে রাত্রিবেলা ঘুমের ঘোরে আমি একদম রান্নাঘরের দরজা আর বাথরুমের দরজা হয়তো গুলিয়ে ফেলেছি। তুমি দয়া করে কিছু মনে করো না, আমি এই রান্নাঘর পরিষ্কার করে দিচ্ছি, আর কোনোদিন এরকম ভুল হবে না আমার। হ্যাঁ অবশ্যই আপনিই পরিষ্কার করবেন, কারণ আপনার পটি তো আমি আর পরিষ্কার করতে পারবো না। আর এই যে তোতন, তুমি কিন্তু এবার রান্নাঘর পরিবর্তন করার ব্যবস্থা করো, কারণ এই রান্নাঘর এখন তোমার মা বাথরুমে পরিণত করে ফেলেছে। আমি এই রান্নাঘর ব্যবহার করতে পারবো না, ছি। এই বলে চন্দনা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করতে শুরু করে। কিন্তু নীলিমা দেবীর যেহেতু শরীর খারাপ, তাই তোতন নিজের মাকে রান্নাঘর পরিষ্কার করতে দেয় না। সে নিজেই তার মায়ের হয়ে রান্নাঘর পরিষ্কার করে দেয়। আর যা দেখে নীলিমা দেবীর আরো খারাপ লাগে। তোমাদের কাউকে চিন্তা করতে হবে না, আমি এবার বাথরুম থেকে অনেক দূরে রান্নাঘর তৈরি করে দেবো, যাতে চন্দনা সেই রান্নাঘর আলাদাভাবে ব্যবহার করতে পারে। আর মা, তোমাকেও বলছি, তুমি এই পুরানো রান্নাঘরটা বাথরুম হিসেবে ব্যবহার করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। দয়া করে তোমরা কখনো আর ঝগড়া করো না, প্লিজ। এই কথা বলে তোতন তার বউয়ের জন্য আলাদা রান্নাঘর তৈরি করে দেয়। আর পুরানো রান্নাঘর তালা বন্ধ হয়ে পড়ে থাকে। সেই রান্নাঘর আর কেউ ব্যবহার করতে চায় না। এমনকি এখন আর নীলিমা দেবী বারবার বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে প্রবেশ করে না, যার ফলে তাদের বউ শাশুড়ির মধ্যে এখন আর কোনো ঝগড়াঝাটিও হয় না। তারা হাসি খুশি বসবাস করতে থাকে। রিমি এবং দেবমিতা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তাদের দুজনের মধ্যে এতটাই ভালোবাসা ছিল যে তাদেরকে দেখে সবাই ভাবতো তারা দুই বোন। তারা ছোটবেলা থেকে একই স্কুলে পড়েছে, আর এখন তারা দুজনেই একই কলেজে পড়ে। এখনো তারা ছোটবেলার মতো একই সঙ্গে কলেজে যাওয়া আসা করে। একদিন সকালবেলা রিমি তার স্কুটি নিয়ে দেবমিতাদের বাড়িতে চলে যায়। রিমি তার স্কুটি করে প্রত্যেকদিন দেবমিতাকে কলেজে নিয়ে যেত। আবার মাঝে মধ্যে দেবমিতা ও রিমির স্কুটি চালাতো। কাকিমা, দেবমিতা কোথায়? ও রেডি হয়েছে? আমি এতবার করে ফোন করলাম, একবারও তো ফোনটা ধরলো না। ও কি এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, সে আর বলতে, কতবার করে ওকে ডাকলাম, কিছুতেই ঘুম থেকে উঠছে না। বিরক্ত হয়ে আমি ছেড়ে দিয়েছি। আজকে তো মনে হয় তোমাকে একা একাই কলেজে যেতে হবে। না কাকিমা, আজকে তো কলেজে খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে। আর এতদিনে এমন কখনো হয়েছে যে আমি দেবমিতাকে ছাড়া কলেজে গেছি? আর আজকেও আমি ওকে নিয়েই কলেজে যাব। এই বলে রিমি দেবমিতার ঘরে চলে যায়। কি রে, তুই এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস? সারা রাত জেগে কি করিস বলতো? ওঠ ওঠ, বেলা 10টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যেতে হবে। দেবমিতা ঘুম থেকে উঠতে না চাইলে রিমিতা তার কানের কাছে খুবই জোরে জোরে চেঁচাতে থাকে। সেই সাথে তার হাত পা ধরে টানতে থাকে, যাতে দেবমিতা ঘুম থেকে উঠে পড়ে। কেন এমন করছিস? আজকে আমার খুব ঘুমাতে ইচ্ছা করছে। ছাড় না, প্রত্যেক দিনই তো কলেজে যাচ্ছি। আজকের দিনটা ডুব মেরে দিই চল। আর তুইও আমার পাশে এসে শুয়ে পড়। আজকে দুজনে মিলে সারাদিন ঘুমাবো। না, আজকে কলেজে যেতেই হবে। আর কদিন পর পরীক্ষা, আর আজকে এত ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, তুই ভুলে গেছিস? শিগগিরই ওঠ, আমি 3 পর্যন্ত গুনবো। 3 গোনার মধ্যে তুই যদি না উঠিস, আমি তাহলে 1 বালতি জল এনে তোর মাথায় ঢেলে দেবো বলে দিলাম। এভাবেই রিমি জোর করে দেবমিতাকে ঘুম থেকে তুলে কলেজে নিয়ে যায়। কলেজ থেকে ফেরার পথে তারা দুজনে শপিং করতেও যায়। তাদের দুই বন্ধুকে সবসময় এভাবেই একই জায়গাতে দেখতে পাওয়া যেত। এমনকি তারা দুই বন্ধু মাঝে মাঝে একে অপরের বাড়িতে থাকতো এবং মন দিয়ে পড়াশোনা করত। এমন ভাবে সময় কাটতে থাকে। তাদের পড়াশোনা প্রায় শেষ হয়ে আসে। একদিন দেবমিতা হাতে করে মিষ্টির প্যাকেট নিয়ে রিমিদের বাড়িতে আসে। কিরে, তুই আবার মিষ্টি নিয়ে এলি কেন? মনে নেই 2 দিন আগে আমরা কি ঠিক করেছিলাম? আমরা কোনো মিষ্টি খাবার কিংবা ফাস্ট ফুড কিছুই খাবো না। আমরা ডায়েট করব বলেছিলাম, তুই ভুলে গেছিস?
কিন্তু আজকে তো তোকে মিষ্টি খেতেই হবে রিমি। আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল, আর তুহিনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 1 মাস পর তুহিনের সঙ্গে আমার বিয়ে হবে। দেবমিতার মুখে এমন কথা শুনে রিমির মন খারাপ হয়ে যায়। তুই আমার বিয়ের কথা শুনে খুশি হসনি কেন? তুহিনের সাথে আমার বিয়েটা হোক, তুই কি এটা চাস না? তুই কি বলছিস? তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন, তোকে আমি নিজের হাতে বউ সাজাবো, কিন্তু তুই বিয়ে করে চলে গেলে আমি আর তুই তো আলাদা হয়ে যাব। আমরা দুজনে তো আর সবসময় একসঙ্গে থাকতে পারবো না। হ্যাঁ রে, এটা ভেবে আমারও মন খুব খারাপ করছিল, কিন্তু কি করব বল? তোকেও তো একদিন বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতেই হবে। আর আমাদের বিয়ে হয়ে গেলেও আমাদের বন্ধুত্ব কি ভেঙে যাবে? আর সবচেয়ে বড় কথা, এখনো কিন্তু আমার বিয়ের 1 মাস বাকি। তুই আজকে আমার সঙ্গে আমার বাড়িতে চল। এই 1 মাস আমরা দুজনে একসঙ্গে থাকবো। বিয়ের কেনাকাটা, প্ল্যানিং, অনেক কিছুই করতে হবে কিন্তু। দেবমিতার কথা শুনে রিমি খুবই খুশি হয়। দেবমিতা রিমির বাবা মায়ের সঙ্গে কথা বললে রিমির বাবা মাও তাকে দেবমিতাদের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। সেদিনই রিমি দেবমিতার সঙ্গে তাদের বাড়িতে চলে যায়। তারা একসঙ্গে বিয়ের কেনাকাটা করাও শুরু করে দেয়। একদিন সন্ধ্যাবেলা দেবমিতার বাবা মা দেবমিতার বিয়ের কিছু কেনাকাটা করতে গিয়েছিল। তখন রিমি এবং দেবমিতা দুজনে বাড়িতে একাই ছিল। কি রে, কাকিমা তো বাড়িতে নেই, রাতের রান্নাটা কি তাহলে আজকে আমাদেরকেই করতে হবে? কাকিমাকে ফোন করে জিজ্ঞাসা কর না কি রান্না করতে হবে, তাহলে আমরা দুজনে মিলে রান্নাটা করে নেব। না না, আজকে সেরকম কিছু রান্না করতে হবে না। মা বলেছে আজকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে। তবে আজকে আমি বাবার জন্য অল্প করে একটু পায়েস বানাবো। বাবা আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসে। পায়েস বানাবি? তাহলে তো আমার কোনো কাজ নেই, কারণ তুই তো আমার থেকে অনেক ভালো পায়েস বানাতে পারিস। যা, তুই ভালো করে পায়েস বানিয়ে নিয়ে আয়। আগে আমি খাবো, তারপর কাকুকে দেব। এই শুনে দেবমিতা পায়েস বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। সে পায়েস তৈরি করার জন্য সবার আগে একটি পাত্রে অনেকটা দুধ নিয়ে গ্যাস ওভেনের উপর বসিয়ে দেয়। কিছুক্ষণ পর দুধটা ফুটতে শুরু করলে দেবমিতা সেই পাত্রটা গ্যাস ওভেন থেকে নামাতে যায়। আর তখনই ভুলবশত পাত্রটা দেবমিতার হাত থেকে ফসকে গিয়ে তার গায়ের উপর পড়ে যায়। এর ফলে সমস্ত ফুটন্ত দুধ দেবমিতার গায়ে পড়ে এবং তার শরীরের বেশ অনেকটা অংশই পুড়ে যায়। সে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই সঙ্গে সঙ্গে সেখানে রিমি চলে আসে। দেবমিতার এমন অবস্থা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। রিমি সঙ্গে সঙ্গে দেবমিতাকে নিয়ে হসপিটালে চলে যায়। এবার কি হবে? হে উপরওয়ালা, এসব কি হয়ে গেল? আর মাত্র 15 দিন পরে দেবমিতার বিয়ে, আর এখনই এসব হওয়ার ছিল? রিমি দেবমিতার বাবা মাকে ফোন করে সব কথা বলে। সেই সাথে রিমি দেবমিতার শ্বশুর বাড়িতেও ফোন করে খবরটা জানিয়ে দেয়। খবর পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব সবাই হসপিটালে ছুটে আসে। ডাক্তার দেবমিতার চিকিৎসা করার পর জানায়, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। ও শরীরের অনেকটা অংশই পুড়ে গেছে। এখন পেশেন্টকে মিনিমাম 10 দিন তো হসপিটালে থাকতেই হবে। আর পেশেন্টের দেখাশোনা করার জন্য তার সাথেও একজনকে সবসময় থাকতে হবে। ডাক্তার বাবু, আমি দেবমিতার সঙ্গে হসপিটালেই থাকবো। আমি খুব ভালো মতো ওর খেয়াল রাখতে পারবো। আশা করছি ওর কোনো অসুবিধা হবে না। আমি চাই দেবমিতা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, কারণ আর 15 দিন পরেই ওর বিয়ে। 10 দিন পর্যন্ত পেশেন্টকে হসপিটালে রাখা হবে বলেছি। 10 দিনের মধ্যেই যে পেশেন্ট সুস্থ হয়ে যাবে সেটা তো বলিনি। পেশেন্টের সুস্থ হতে মিনিমাম 3 মাস সময় লাগবে। আগেই বলে দিয়েছি, পেশেন্টের শরীর অনেকটাই পুড়ে গেছে। আপনারা চাইলে আবার পেশেন্টকে দেখে আসতে পারেন। ডাক্তার বাবুর কথা শুনে সবাই মিলে দেবমিতাকে দেখতে যায়। দেবমিতার ওরকম অবস্থা দেখে তুহিনের বাবা হরিচরণ বাবু বলে, আপনারা কোনো চিন্তা করবেন না, দেবমিতা পুরোপুরি সুস্থ হওয়ার পরেই ওদের বিয়ে হবে। আর যতক্ষণ না সুস্থ হচ্ছে ওর বিয়ের ডেট ফাইনাল করা হবে না, নতুন করে আবার একটা ডেট করা হবে। এখন শুধুমাত্র দেবমিতাকে ঠিকমতো দেখাশোনা করার প্রয়োজন। আপনারা কেউ চিন্তা করবেন না কাকু, রিমির দেখাশোনা করার সমস্ত দায়িত্ব আমার, আর ওকে পুরোপুরি সুস্থ করে তোলার দায়িত্ব আমার। না না রিমি, তুমি এত বেশি ব্যস্ত হয়ে পড়ো না। রিমির দেখাশোনা করার জন্য আমরা তো আছি। তুমি তোমার বাড়িতে যাও, আমরা সব সামলে নেব। তাছাড়া এরকম ভাবে হসপিটালে থাকাটাও কিন্তু খুব কষ্টকর। না কাকিমা, দেবমিতাকে এমন অবস্থায় ছেড়ে আমি এখান থেকে কিছুতেই যেতে পারবো না। দেবমিতা শুধু আমার বন্ধু নয়, ও আমার বোনের মতো। আমি বাড়িতে বলে দিয়েছি আমি এখানেই থাকবো। রিমির মুখে এমন কথা শুনে সকলেই খুবই খুশি হয়। এভাবেই রিমি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজেই হসপিটালে থেকে যায় এবং সে দিনরাত একইভাবে দেবমিতার সেবা যত্ন করতে থাকে। এরই মধ্যে একদিন তুহিন দেবমিতাকে ফোন করে। হ্যালো, আমি তুহিন বলছি। দেবমিতা কেমন আছে জানার জন্য ফোন করেছিলাম। আসলে আমি কালকে হসপিটালে যাব, তুই একবার জানার খুব ইচ্ছা হলো। দেবমিতা কেমন আছে?
হ্যাঁ, দেবমিতা আগের থেকে একটু ভালো আছে। তুমি কালকে এসো, তারপর তো নিজেই দেখতে পাবে। তুমি হসপিটালে এলে দেবমিতাও তোমাকে দেখে খুশি হবে। পরের দিন তুহিন দেবমিতাকে দেখতে হসপিটালে আসে, কিন্তু তুহিন দেবমিতার সঙ্গে দেখা করতে পারে না, কারণ হসপিটালের নিয়ম অনুযায়ী কোনো পুরুষ মানুষকে সেই রুমে যেতে দেওয়া হয় না। সেই কারণে তুহিন রিমির কাছ থেকেই দেবমিতার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। দু একদিন ছাড়াই তুহিন হসপিটালে আসে আর রিমির কাছ থেকে দেবমিতার ব্যাপারে খোঁজ খবর নিয়ে বাড়ি চলে যায়। এভাবেই দেখতে দেখতে 10 দিন কেটে যায়। 10 দিন পর দেবমিতা কিছুটা সুস্থ হলে হসপিটাল থেকে তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। রিমি, বেশ কিছুদিন ধরে তোমার তো ঠিকমতো ঘুম হচ্ছে না। আমরা খুব খুশি যে তুমি আমার মেয়ের খুব ভালো মতো দেখাশোনা করছো। এত ভালো দেখাশোনা হয়তো আমি নিজেও করতে পারতাম না, কিন্তু তোমাকে তো নিজের দিকেও একটু খেয়াল করতে হবে। তুমি বরং এখন একটু ঘুমিয়ে নাও, আমি দেবমিতার কাছে বসে আছি। না না কাকিমা, আমি তো ঘুমিয়ে পড়লে চলবে না। আপনি দেবমিতার কাছে বসুন, আমাকে তো রান্নাঘরে যেতে হবে। আসলে তুহিনদা ফোন করেছিল, দেবমিতাকে আজকে দেখতে আসবে। সেই জন্যই তুহিনদার জন্য কিছু ভালো মন্দ খাবারের আয়োজন তো করতেই হবে। আমি সব রান্না করে নেব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি শুধু একটু দেবমিতার খেয়াল রাখবেন। এই বলে রিমি রান্নাঘরে চলে যায়। সে তুহিনের জন্য বিভিন্ন রকমের খাবারের আয়োজন করে। রাত্রিবেলা তুহিন দেবমিতাদের বাড়িতে আসলে রিমি খুব ভালো মতো তুহিনের খাতির যত্ন করে। এরকম ভাবেই সময় কাটতে থাকে। কিছুদিন পরপরই তুহিন দেবমিতাদের বাড়িতে আসতে থাকে। রিমি এবং তুহিন এক জায়গায় বসে একে অপরের সঙ্গে গল্পও করে। আবার রিমি তুহিনের সামনেই দেবমিতার খুব খেয়ালও রাখে। এই দেখে তুহিন মনে মনে খুবই খুশি হয়। একদিন, তুমি খুব ভালো মেয়ে রিমি, তোমার মন খুব ভালো। তুমি যারা বউ হবে সে কিন্তু খুবই ভাগ্যবান হবে। নিজের বন্ধুর জন্য কেউ এতটা কষ্ট করতে পারে তোমাকে না দেখলে জানতেই পারতাম না। তুহিনকে এমন কথা বলতে দেখে দেবমিতার মা খুব ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ তার স্বামীর কাছে যায়। কি গো শুনছো? আমার না খুব ভয় করছে। রিমিকে আর কিছুতেই আমাদের বাড়িতে রাখা যাবে না। রিমি আর তুহিনের ঘনিষ্ঠতা অনেকটা বেড়ে গেছে। তুহিন যখনই আমাদের বাড়িতে আসে সবসময় রিমির সঙ্গেই গল্প করে, আর তুহিন এখন সবসময় রিমির প্রশংসাও করে। কেন জানি না আমার মনে হচ্ছে তুহিন যদি এখন আমাদের মেয়েকে বিয়ে না করে রিমিকে বিয়ে করতে চায় তাহলে কি হবে? এমনিতেই তো আমাদের মেয়েটার এখন এমন অবস্থা। দরজার বাইরে থেকে রিমি ফুলমণি দেবীর কথা শুনতে পায়। তার মনে মনে খুবই খারাপ লাগে। একজন মা হিসেবে কাকিমা নিজের জায়গায় একদম ঠিক আছে। আমি কখনোই চাইবো না আমার জন্য দেবমিতার বিয়েটা ভেঙে যাক। সেই কারণে আজকেই আমি এখান থেকে চলে যাব। মনে মনে এই ভেবে রিমি সেদিনই দেবমিতার বাবা মাকে বিদায় জানিয়ে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু নিজের বাড়িতে গিয়ে রিমির কিছুই ভালো লাগে না। সবসময় তার দেবমিতার কথাই মনে পড়তে থাকে। রিমিকে সবসময় মন খারাপ করতে দেখে তার মা ফাল্গুনী দেবী তার কাছে এসে বলে, কিরে, তুই সবসময় এরকম মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে একবার বল তো মা। কই কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। তুমি কি বলবে বলো। কি হয়েছে বলবি না তাই তো? ঠিক আছে বলিস না, কোনো ব্যাপার নয়। শোন, কালকে কিন্তু তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। দেবমিতার বিয়েটা তো ফাইনাল হয়েই আছে। কদিন পর ওর বিয়ে হয়ে যাবে। এবার তোকেও তো বিয়েটা করতে হবে। রিমি তার মায়ের কথা শুনে কিছুই বলে না, সে চুপ করে থাকে। পরের দিন রিমি তৈরি হয়ে ছেলেপক্ষের সামনে আসতেই সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। রিমি দেখে তাকে দেখতে তুহিন এবং তার বাবা মা এসেছে। তুহিনের পাশে আরো একজন খুবই সুন্দর দেখতে যুবক ছেলেও বসেছিল। এই দেখে রিমি মনে মনে খুবই ভয় পেয়ে যায়। হে উপরওয়ালা, তাহলে কি কাকিমা ঠিকই ভেবেছিল? তুহিনদা ওর বাবা মায়ের সঙ্গে আমাকে কেন দেখতে এসেছে? তুহিনদা কি তাহলে দেবমিতাকে ছেড়ে আমার সঙ্গে বিয়ে করতে চায়? না না, আমি এটা কখনোই হতে দেব না। আমি আমার বন্ধুর বিয়েটা কিছুতেই ভাঙতে দেব না। কি হলো মা, তোমাকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। তোমার চিন্তার কোনো কারণ নেই। আমরা সবাই জেনে গেছি তুমি তোমার বন্ধুকে কতটা ভালোবাসো। আর এবার তো তুমি শ্বশুর বাড়িতে গিয়েও তোমার বন্ধুর খেয়াল রাখতে পারবে, কারণ বিয়ের পরেও তোমরা দুজনে একই সঙ্গে থাকবে। আমার কথা বুঝতে পারছো না তাই না? আসলে আমরা আমাদের ছোট ছেলে নিখিলের জন্য তোমার বাবা মায়ের কাছে হাত চাইতে এসেছি। নিখিল এতদিন পর্যন্ত আমেরিকাতেই ছিল, আর ও এখন পার্মানেন্টলি আমাদের দেশেই থাকবে। হ্যাঁ রিমি, তোমার আচার ব্যবহার দেখে আমার বাবা মায়ের তোমাকে খুব পছন্দ হয়েছে। আমি নিজেই বাবা মাকে তোমার সঙ্গে ভাইয়ের বিয়ে দেওয়ার কথাটা বলেছি। যে নিজের বন্ধুকে এতটা ভালোবাসতে পারে সে তাহলে নিজের শ্বশুরবাড়ির লোকজনকে যে কতটা ভালোবাসবে এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। আশা করছি এই বিয়েতে তোমার কোনো আপত্তি থাকবে না, কারণ নিখিলের সঙ্গে তোমার বিয়ে হলে তোমরা দুই বান্ধবী সারা জীবন একসঙ্গে থাকতে পারবে, আর তোমরা তো এটাই চাও।
বিক্রমের কথা শুনে রিমি প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে আর কোনো কথা চিন্তা না করেই নিখিলকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। রিমি এই খুশির খবর দেবমিতাকে জানানোর জন্য সঙ্গে সঙ্গে দেবমিতাদের বাড়িতে চলে যায়। খবরটা জানার পর দেবমিতা এবং তার বাবা মাও খুবই খুশি হয়। 4 মাস পর দেবমিতা এবং রিমি দুই বন্ধুর একই মণ্ডপে তুহিন এবং নিখিল দুই ভাইয়ের সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর রিমি এবং দেবমিতা একই সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।